প্রিয় দর্শক শ্রোতা, আজকের পাঠ শুরু করবার আগে একটি আবেদন। শুধুই দর্শক শ্রোতা, আমাদের এই চ্যানেলটিতে আমরা নিয়মিত বাংলা সাহিত্যের বিভিন্ন কালজয়ী সৃষ্টি আপনাদেরকে পড়ে শোনাব। আপনারা দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে চাপ দিয়ে রাখুন, যাতে করে আমাদের নতুন পরিবেশনার সংবাদ আপনাদের নিকট পৌঁছে যায়। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলা সাহিত্যের স্তম্ভ বলে ধরা হয় যে কজন সাহিত্যিককে, মানিক বন্দ্যোপাধ্যায় তাঁদের মধ্যে অন্যতম। মাত্র 48 বছরের জীবন এবং 28 বছরের সাহিত্য জীবনের মধ্যে তিনি আমাদের দিয়ে গেছেন 39টি উপন্যাস, 260টিরও বেশি ছোট গল্প এবং কবিতা, প্রবন্ধ, চিঠিপত্রের বিপুল সম্ভার। তাঁর অনুপম লেখনী গুণে সমস্তই হয়ে উঠেছে বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। প্রায় সব রচনাই অতুলনীয় এবং কালোত্তীর্ণ। তেমনি একটি অনুপম সৃষ্টি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। হ্যাঁ, মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পদ্মা নদীর মাঝি আপনাদের আমি ধারাবাহিকভাবে পড়ে শোনাব। প্রতিটি পর্বের নোটিফিকেশন পেতে দয়া করে আমাদের গল্প গেলা গোগ্রাসে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চাপ দিয়ে অল সিলেক্ট করুন। প্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পদ্মা নদীর মাঝি, চতুর্থ পর্ব। ভোরে আগে ঘুম ভাঙল হোসেনের। কুবেরকে সেই ডেকে তুলল। চোখ মেলেই কুবেরের কেন যে হঠাৎ এক অকারণ ত্রাসে মন ভরে গেল। কি হয়েছে? বিপদ কিসের? কাল রাত্রে সে হোসেন মিয়ার পয়সা চুরি করেছিল। এক দফা চোখ মিটমিট করে আশ্বস্ত হলো সে। হোসেন মিয়াকে খাতির করে বলল, যান নাকি মিয়া ভাই? খিদায় কাতর হইছেন সন্দেহ করি, রাইতে কিচ্ছু তো খান নাই। এক কাম করেন, গোটা 2 আম খাইয়া যান। প্রত্যুষে সকালে ঘুম ভাঙা মুখেও হোসেন মিয়া মৃদু মৃদু হাসতে পারে। খাওয়ানের কথা থাও কবির ভাই, বাড়িতে গিয়া খামু। একটা প্রকাণ্ড হাই তুলে বিড়ি ধরিয়ে হোসেন মিয়া উঠল। ঘুমন্ত গোপীর দিকে এক নজর চেয়ে জিজ্ঞাসা করল, মায়ার বয়স কত কবির ভাই? 9 সন্দেহ কইরা থুইছি। বিয়া দিবা না মায়ার? দিমু, কেরমে কেরমে দিমু। পকেট থেকে হোসেন মিয়া ব্যাগটা বের করে খুলল। দেখে পাংশু হয়ে গেল কুবেরের মুখ। কিন্তু না, টাকা পয়সা গুনে দেখবার জন্য হোসেন মিয়া ব্যাগ বের করেনি। একটা সিকি বেছে নিয়ে সে কুবেরের হাতে দিল। বলল, বাচ্চা গো, খাবার কিনা দিও কুবির ভাই। বলে ব্যাগটা আবার পকেটে রেখে দিল। কুবের আত্মসংবরণ করল তৎক্ষণাৎ। যে বিপদ ঘটল না তার জন্য আর কেন বুক কাঁপবে, মুখ শুকনো দেখাবে? খুশিতে বেসামাল হয়ে সে জিজ্ঞাসাই করে বসল, ব্যাগটা নতুন দেখি, মেলায় কিনছেন বুঝি কাইল? হোসেন বলল, কথা বলতে বলতে দুজনে বাইরে এসে দাঁড়ালো। এখন বৃষ্টি নেই, কিন্তু মেঘে মেঘে প্রভাতের রূপ অস্বাভাবিক থমথমে। হোসেন একবার মুখ তুলে আকাশের দিকে তাকালো। ইয়া আল্লাহ, নামানো আকাশের তলে কি দিনা এই পৃথিবী! ভিজে চুপসে চারদিকে সকাতর হয়ে আছে। হোসেনের মনের কোণে একটু স্বাভাবিক কবিত্ব ছিল। জীবনে ভিন্ন অবস্থায় পড়লে হয়তো সে কয়েকটি গীতিকা রচনা করত। তার মধ্যে 2-1টি মুখে মুখে প্রচার হয়ে স্থান পেত শতাব্দীর সঞ্চিত গ্রাম্য গীতিকার অমর অলিখিত কাব্যে। মাঠে ঘাটে
মশালের আলোয় আলোকিত উঠানে গীত হয়ে হয়ে ভনিতায় হোসেনের নাম দূর দূরান্তরে ছড়িয়ে পড়ত। লোকে বলতো হোসেন ফকির। চলো কেতুপুরে দেওয়ান ফকির হোসেন সাহাবের দরগায় চেরাগ জ্বালি। হোসেন বুঝি কুবেরকে একেবারে ভুলে যায়। অনেক দিন আগে কুবেরের মতো ছেঁড়া কাপড় পরে আধপেটা খেয়ে জলে কাদায় সে যখন দিন কাটাতো, সকাল সন্ধ্যায় তখন মনে তার ভেসে আসতো গানের চরণ। ফুটা চালার নিচে ময়লা চাটাইয়ের বিছানায় উদরে উপবাস নিয়ে তেমনি ভাবে কাল রাতটা কাটিয়ে আজ আবার হোসেনের মনে গান ভেসে আসছে। কুবের, গাহান বাইনবার পারো? আমি পারতাম না, আমাগর যুগইলা পারে, মুখে মুখে ছড়া বাইন্দা দেয়। আমি বাইনবার পারি। কন কি মিয়া ভাই? হোসেন মিয়া এখন লাজুক। সে এদিক ওদিক তাকায়, ঘন ঘন দাড়িতে হাত বুলিয়ে কুবেরের কাছেই অপরাধীর মতো হাসে। লোকটার আদি অন্ত পাওয়া ভার। তারপর হোসেন বলে, বান্দুম শুনবা? কুবের বলে, কন মিয়া ভাই কন। একটু চুপ করে থেকে হোসেন সুর করে বলতে আরম্ভ করে, আন্ধার রাতে আসমান জমিন ফারাক কইরা খাও, বন্ধু কত ঘুমাইবা, বাঁয়ে বিবি টাইনে পোলা আকাল ফসল রও, মিয়া কত ঘুমাইবা, মানের পাতে রাতের পানি হইল রূপার কুপি, উঠা দেখবা না, আলা করেন ঘরের চালা কেডা চুপি চুপি, দিশা রাখবা না, তোমার লাইগা হাওর দিয়া বাইয়া চেরাগ নাও, দিল জাগানি আলেন জিনি মিয়া, চিরা মেঘের বাদাম তুলা বন্ধু কনে যাও, জিগায় তারে খাঁচার চিরিয়া, নিদ ভাগে না দিল জাগে না দিদির বুকের শির, পারি দিবার সময় গেল মাঝি তবু তীর, মাঝি কত ঘুমাইবা। কুবের অভিভূত হয়ে বলল, মুখে মুখে বানাইলেন নি মিয়া ভাই? খুশ হলে কি না পারি। হোসেন মিয়া আর দাঁড়ালো না। দুপুরবেলা ঘরের চালের জন্য সন আনতে গিয়ে কুবের শুনল সে বিদেশ গিয়েছে। কোথায় গিয়েছে কেউ জানে না, কিন্তু হোসেন মিয়ার কথা কখনো বেঠিক হয় না। কুবেরের জন্য সন সে রেখে গিয়েছে। গোপীর বয়স 11, কুবের মেয়ের বয়স 1 বছর ভাঁড়ায় আর 1 বছর হাতে রেখে বলে 9। 9 বছর বয়সে যে মেয়ের 11 বছরের বার, বিয়ের বাজারে তার দাম আছে। গণেশের শালা যুগল সম্প্রতি পাশের গ্রাম থেকে বোনের তত্ত্ব নেবার ছলে আসা যাওয়া শুরু করেছে। সোজাসুজি কথা সে এখনো পারেনি। আলাপ আলোচনার মাঝখানে বাঁকা বাঁকা প্রশ্ন করে কুবের কীরকম দর হাঁকবে জানবার চেষ্টা করেছে। স্পষ্ট করে কুবেরও এখন পর্যন্ত কিছু বলেনি। কথা উঠলে বহুক্ষণ ধরে মেয়ের প্রশংসা কীর্তন করে শুধু একটু আভাস দিয়েছে 2 কুড়ি 3 কুড়ি টাকার। বুদ্ধি থাকে যুগল আন্দাজ করে নিক। গণেশের আত্মীয় বলে টাকার বিষয়ে কুবের তাকে খাতির করবে না, যুগল সম্ভবত তা টের পেয়েছে। তাই ইলিশ মাছের মরশুমটা শেষ হবার প্রতীক্ষায় আছে। হাতে তখন কীরকম টাকা জমে দেখে কথা পারবে। কুবের বোঝে না কি, সকলের গোপন মতলব সে চোখের পলকে আঁচ করে ফেলে। মানুষ মন্দ নয় যুগল, এতকাল অবস্থা খুব খারাপ ছিল, তাই 32 বছর বয়স অবধি বিয়ে করতে পারেনি। নিজের চেষ্টায় এখন সে অবস্থা ভালো করেছে। উন্নতির জন্য তার প্রশংসনীয় প্রয়াসের কথা কারো অজানা নয়। 2-1টি করে কতকাল ধরে কত কষ্টে সে কিছু টাকা জমিয়েছিল। তারপর গণেশের কাছে বোনের বিয়ে দিয়ে পেয়েছিল 23 টাকা। সবাই ভেবেছিল এবার যুগল বিয়ে করবে,
বিয়ের জন্য ছাড়া অত কষ্টে টাকা জমায় কে? কিন্তু যুগল তা করেনি। সমস্ত জমানো টাকা দিয়ে একটা বড় নৌকা কিনে সকলকে সে অবাক করে দিয়েছিল। 200 টাকা সে নৌকার দাম। সুতরাং টাকা সে কম জমায়নি। ইচ্ছে করলে ওই টাকায় সে 3টা বিয়ে করতে পারত। অন্তত একটা বিয়ে করে বাকি টাকায় একটা ছোটোখাটো নৌকা কিনতে কোনো বাধাই ছিল না। তার বদলে উপার্জনের এই স্থায়ী উপায়ের জন্য সমস্ত পুঁজি ভেঙে সে যে সুবুদ্ধি ও দূরদর্শিতার পরিচয় দিয়েছিল তার তারিফ করতেই হয়। দেখো, 1 বছরে যুগলের ভাঙা ঘর নতুন হয়েছে, শীর্ণ দেহে মাংস লেগেছে। বিয়ের জন্য টাকাও সে আবার জমিয়ে ফেলতে পেরেছে কিনা কে জানে। জাহাজ ঘাটে অত বড় নৌকার না চাইতেই ভাড়া হয়। রেলে ও জাহাজ ঘাটে এসে কত মানুষ ও মাল কত গ্রামে যায়। একটি বাণিজ্য দ্রব্যের মরশুমের সময় কত মহাজন গ্রামে গ্রামে দাদন দেওয়া মাল সংগ্রহের জন্য চড়া দরে অসংখ্য নৌকা ভাড়া নেয়। আর শুধু ভাড়া তো নয়, উপরি আয়ও কি কম। ধানের বোঝাই নিয়ে একদিনের পথ পাড়ি দিবার সময় 10-20 ধান নৌকার গোপন ফাঁকে ফোকরে লুকিয়ে ফেলবার সুযোগও মেলে ঢের। কেবল ধান নয়, কলাই, মটর, হলুদ, লঙ্কা প্রভৃতি কত কি জিনিস বছর ভরে যুগল অমন করে এনেছে। উন্নতি সে আরও করবে, কারণ অবস্থার পরিবর্তনের সঙ্গে কোনো বিষয়ে তার এতটুকু শিথিলতা নেই। এখনো সে আগের মতোই কৃপণ। আকুর টাকুরের মাঝি সমাজে আজ সে একজন মাতব্বর লোক। একদিন সেই যে গ্রামের মোড়ল হয়ে দাঁড়াবে কেউ তাতে সন্দেহ করে না। মালার ইচ্ছা বিয়েটা তাড়াতাড়ি চুকে যায় গোপের। এত বয়স হলো, কতকাল বয়স ভাঁড়িয়ে মেয়েকে কুবের ঘরে রাখবে। লোকে যে ইতিমধ্যেই নিন্দা আরম্ভ করে দিয়েছে। স্বামীকে মালা তাগিদ দিয়ে বলে, আগো যুগলানি কিছু কয়। কুবের তাকে চোখ ঠাউরে বলে, কয় না? কি কয়? তা শুই না তোর কাম কি? মায়া লোক চুপ মাইরা থাক। পোলা বিয়ানের লাগিয়া পৃথিবীতে আইসস, বিয়া পোলা যত পারস, রাও করস কেরে। মালা রেগে যায় বই কি। গাও জ্বালাই না কথা দেখি, খোয়ের পাড়া ফোটে। মাইনি মুখে মধু দিছিল আতুরে। গোসা হইলে মারুম গোপীর মা। মারবা নাকি? আগো মারো মারো, না যদি মারো লখার মাথা খাইবা। কুবের ঝিমাতে ঝিমাতে নিদ্রা কাতর চোখে স্ত্রীর দিকে তাকায়। ছেলে কোলে রোগা বউটিকে তার রাজরানীর মতো দেখাচ্ছে বটে। কে জানে রাজরানী দেখতে কেমন। ছেলেটাও যেন ফর্সাই হয়েছে মনে হয়। এমনি বয়সে লখা আর চণ্ডী যেমন তামাটে লাল রঙের ছিল সেরকম নয়। আঁতুরে যতদিন ছিল কুবের বিশ্বাস করেনি। এখন তার মনে সন্দেহ এসেছে যে ছেলেটা সত্য সত্যই খুব ফর্সা হবে। মালার রং কালো নয়, তামাটে। মাঝে মাঝে তাকে বাবুদের বাড়ির মেয়েদের মতোই ফর্সা দেখে বসে। জেলেপাড়ার কোনো স্ত্রীলোকের গায়ে এমন চামড়া নেই। একটা পা যদি ওর হাঁটুর কাছ থেকে দুমড়ে বেঁকে না যেত, কুবেরের ঘরে ও পায়ের ধুলা ঝাড়তেও আসতো না। কিন্তু মালার চেয়েও ছেলেটার রংটা যেন ঢের বেশি ফর্সা হয়েছে। আরও কিছু বড় হলে বিবর্ণ হয়ে এসে শেষ পর্যন্ত রং হয়তো ওর মালার মতোই দাঁড়াবে। তাই যেন দাঁড়ায়। কুবের তাই চায়। যতই সে শান্ত ও সুবিবেচক হোক, মাঝে মাঝে লোকের বিশ্রী ইঙ্গিতে গা জ্বালা করে বইকি। মালার দিকে চেয়ে কখনো মনে ঘনিয়ে আসে বইকি একটা বিতৃষ্ণা মেশানো ব্যথিত ক্রোধ। কুবেরের দৃষ্টি আরও ঘোলাটে হয়ে আসে। এখন শ্রাবণের এই প্রথম সপ্তাহে আকাশে মেঘের এক মুহূর্তের বিশ্রাম নেই। পরপর কয় রাত্রি অবিরত জলে ভিজে
কুবেরের আবার জ্বর বোধ করছে। অনেকক্ষণ নীরবে কেটে গেছে, তবু থেমে যাওয়া আলোচনাটা আবার আরম্ভ করতে কোনো রকম ভূমিকার দরকার হয় না। এইমাত্র রাগারাগি হয়ে গেছে? কে বলল? কত শান্ত ও মোলায়েম কুবেরের গলার স্বর। স্পষ্ট কইরা যুগল কিছু কয় না গোপীর মা। মালার গলাতেও এতটুকু ঝাঁঝ নেই। কয় না কেন? গোপীরে নিব না? গনসা কয় নিব, যুগলা কিছু কয় না। ওদিন আমারে জিগায়, খোঁড়ার মাইয়ানি খোঁড়া হয়? তুমি কি কইলা? আমি কইলাম, তুই বল যুগলা, খোরানি ব্যারাম যে মার থাকলে মাইয়া পাইব। আমাগর গুপির চলন পরীর পাড়া। জাননি গোপীর মা, গনসামরে এক বিষম বৃত্তান্ত কয়। নকুলা গিয়া গিয়া যুগলার নাকি মন ভাঙে, বাঁকা বাঁকা মাইয়ার খবর দিয়া হে। যুগলা যেন ২-১০টা মাইয়ার খবর না নিয়া গোপীরে নিব না সন্দেহ করি গোপীর মা। বলে কুবের যেন ঘুমিয়ে পড়ে। কিন্তু মালা তাকে চেনে, সে প্রত্যাশা করে থাকে। জাননি গোপীর মা, আর এক বৃত্তান্ত, রাসু গোপীরে নিব কয়। মালা বিস্মিত হয় না, শুধু বলে, চাল চুলা নাই। সাই দিয়ে কুবির বোধহয় এবার সত্য সত্যই ঘুমিয়ে পড়ে। কারণ অনেকক্ষণ অপেক্ষা করেও মালা আর তার কোনো মন্তব্য শুনতে পায় না। বসে বসে ছেলেকে এসে স্তন দেয়। রোয়াকের ওদিকে রান্নার জায়গায় বসে পিসি গোপীর মাথার উকুন বাঁধছে। সারা রাত উকুনের কামড়ে মেয়েটা মাথা চুলকে সারা হয়। লখা ও চণ্ডী হয় ডাঙ্গুলি খেলতে গিয়েছে, আর না হয় কোথাও বড়শি ফেলে ধরছে পুঁটি মাছ। যেখানেই ওরা থাক আর যাই করুক, জলে ভিজে জ্বরে পড়বে না, জলে ডুবেও মরবে না, সে ভয় মালার নেই। সে কেবল ভেবে মরে, মারামারি করে ছেলে দুটো কোনদিন না খুন হয়ে আসে। পঙ্গু বলে বাইরের জগতের সঙ্গে মালার পরিচয় কম। কেতুপুরের 10 মাইল উত্তরে চরডাঙ্গা গ্রামের এমনই এক ভাঙা কুটিরে তার মায়ের এক বামুন ঠাকুরের নামে কানাকানি করা পাপের প্রমাণস্বরূপ এই ভাঙা পাটি নিয়ে সে জন্মেছিল। বড় হয়েছিল বাড়ির মধ্যে। লাঠিতে ভর দিয়ে খোঁড়াতে খোঁড়াতে বাড়ির অদূরে রামগোয়ালার গোয়ালঘরের কাছে কদম গাছটি পর্যন্ত ছিল তার কষ্টকর গতিবিধির সীমা। পাড়ার ছেলেমেয়েরা ওই কদম গাছটির তলে খেলা করত আর করত মারামারি। বড় ছেলেরা ছোট ছোট ছেলে মেয়েগুলিকে মেরে আর কিছু রাখত না। অনেক সময় এইসব মারামারির শেষ ফলটা গড়াতো বয়স্কদের মধ্যে। পাড়ায় মহামারী কাণ্ড বেঁধে যেত। দূরে দাঁড়িয়ে চোখ বড় বড় করে মালা মজা দেখত, বড় ভয় করত তার। অন্য ছেলে মার খেলে সে কিছুই করত না, কিন্তু যেদিন সবাই মিলে তার ছোট ভাই দুটিকে পিটাতে আরম্ভ করত, সেদিন সে খুলত মুখ। তার বাঁশির মতো সরু গলা শোনা যেত পাড়ার সর্বত্র। সবাই ছুটে আসত। তার আগেই মালাকে কিন্তু দিতে হতো ভ্রাতৃপ্রেমের মূল্য। ভাইয়ের বদলে ছেঁচা খেত সে। একজন একটা ধাক্কা দিলেই সে মাটিতে পড়ে যেত। তখন 4-5 জনে মিলে ধরাধরি করে তুলে তাকে ফেলে দিত রামগোয়ালার গোয়ালঘরের পেছনের গোবর গাদায়। সেই থেকে ছেলেদের মারামারিকে বড় ভয় করে মালা। নিজের ছেলে দুটিকে সে ঘরে আটকে রাখতে চায়, কিন্তু খাতির তাকে কেউ করে না। বসে বসে যার দিন কাটে, কে তার মুখ চাইবে, কথা শুনবে? হাজার বারণ করুক মালা, লখা ও চণ্ডী চোখের পলকে উধাও হয়ে যায়। ফাঁকি দিয়ে কাছে ডেকে জোর করে ধরে রাখতে গেলে আঁচড়ে কামড়ে একেবারে রক্তপাত করে ছাড়ে। তবু প্রতিদিন মালা তাদের নানা ছলে কাছে রাখবার চেষ্টার কামাই দেয়নি। সন্তান স্নেহের হিসাবে জেলেপাড়ার জননীদের মধ্যে মালার মৌলিকতা আছে। ছেলের বয়স 8-10 বছর পার হয়ে গেলে তার সম্বন্ধে চিন্তা করা জেলেপাড়ার মেয়েদের রীতি নয়।
চিন্তা করবার অপরাপর বিষয়ের তাদের অভাব নেই। কচি ছেলে ছাড়া মায়ের কোল খুঁজে পাওয়া কঠিন। নিষ্ঠুর ছাড়া স্বামীও বড় একটা হয় না। দুটি কুঁড়ে ঘরের কুটিরের যে সংকীর্ণ সংসার, তারও কাজ থাকে অফুরন্ত। পুরুষেরা মাছ ধরে আনে, পাইকারি মাছ কেনাবেচা করে। চুপড়ি মাথায় করে বাড়ি বাড়ি মাছ যোগান দেওয়া তাদের কাজ নয়। ও কাজটা জেলেপাড়ার মেয়েরা সন্তান প্রসবের আগে পিছে দু একটা মাস ছাড়া বছরভর করে যায়। অপগণ্ড শিশু ছাড়া আর কোনো সন্তানের ছোট ছোট বিপদ আপদের কথা ভাববার যেমন তাদের সময় নেই, ওদের স্নেহ করবার মতো মানসিক কোমলতাও নেই। নবজাত সন্তানকে তারা যেমন পাশবিক তীব্রতার সঙ্গে মমতা করে, বয়স্ক সন্তানের জন্য তাদের তেমনই আসে অসভ্য উদাসীনতা। ছেলে মরে গেলেও শোক তারা করে না, শুধু সুর করে মরা কান্না কাঁদে। মালা পঙ্গু, অলস, ঘরের কোণায় সে স্বতন্ত্র জীবনযাপন করে। জেলেপাড়ার রূঢ় বাস্তবতা তাই তাকে অনেকটা রেহাই দিয়েছে। ছেলে মেয়েগুলিকে ভালোবাসবার মতো মনও তার আছে, সময়ও সে পায়। ছেলেদের ফিরে পায় সন্ধ্যার পর। সারাদিন পরে পাখির ছানার মতো অবসন্ন ছেলে দুটি ফিরে আসে ঘরের কোণায়। খোঁড়া মাকে তখন তাদের প্রয়োজন হয়। জেলেপাড়ার প্রত্যেকটি কুটিরে যে অভিনয় অজানা, প্রতিদিনান্তে কুবেরের ঘরে তার অভিনয় হয়। বাইরে সবটুকু শয়তানি অপচয় করে লখা ও চণ্ডী শান্ত হয়ে থাকে। ভদ্র ও বাধ্য ছেলের মতো ঘেঁষে আসে মায়ের কাছে। ডিবরির শিখাটি ঊর্ধ্বগ ধোঁয়ার ফোয়ারা, মাথার উপরে চাল পচা সনের, চারপাশের দেওয়াল চেরা বাঁশের, স্যাঁতস্যাঁতে ঢেউতলা মাটির মেঝে, আদিম অসভ্যতার আবেষ্টনী, অভিনয় সুমার্জিত সভ্যতার। ইলিশের মরশুমে কুবের এ সময় বাড়ি থাকে কদাচিৎ। যেদিন থাকে সেদিন বড়লোকের বাড়ির পোষা কুকুরের মতো উদাস চোখে এসব সে চেয়ে দেখে। স্নেহ মমতার এইসব খাপছাড়া কাণ্ড কারখানা দেখতে দেখতে সে হাই তোলে। বড়লোকের পোষা কুকুরের মতোই চাটাইয়ে একটা গড়ান দিয়ে উঠে বসে, মুখখানা করে রাখে গম্ভীর। লখা ও চণ্ডীর মতো মন দিয়ে সেও যে রূপকথা শুনছে, মালার তার টের পেতে বাকি থাকে না। ছেলেরা ঘুমিয়ে পড়লেও সে তাই থামে না। হাত নেড়ে মুখভঙ্গি করে রস দিয়ে ঘুমন্ত ছেলেদের গল্প বলতে থাকে। গল্প বলতে সে ওস্তাদ। একই গল্প বারবার বলে শ্রোতাদের সে সমান মুগ্ধ করতে পারে। গোপী সরতে সরতে মার গা ঘেঁষে আসে। পিসি ঠাই বসে থাকে দুয়ারের কাছে। মালার গল্প শুনতে আরও কে কে এসে পড়েছে দেখো। গণেশের বউ উলুপি, ছেলে মনাই আর মেয়ে কুকি। আরও এসেছে সিধুর তোতলা হাবা মেয়ে বগলি। কথা বলে কেউ মালার রূপকথা বলায় বাধা দেয় না, চুপচাপ শুনে যায়। গল্প বলার ফাঁকে ফাঁকে মালাই সকলের সঙ্গে আলাপ করে। আলো উলুপি, পাক করছিলি কি? আখায় দুগা বাইগন দিছিলাম আর ইলশার ঝোল। কুকি, গায়ে কাপড় তুলে বয় হারামজাদি, মাইয়া যেন সং। বলে আর চোখে কুবেরকে লজ্জা দিয়ে মালা আবার রূপকথা বলতে থাকে। প্রিয় দর্শক শ্রোতা, মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসের এই পর্বটি এখানেই সমাপ্ত করছি। আবার আগামী পর্ব নিয়ে অচিরেই আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। চলতে থাকুক গল্প গেলা গো গ্রাসে একটি আবেদন। শুধুই দর্শক শ্রোতা, বিদায় নেবার আগে আপনাদের কাছে একটি আবদার, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।